প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরে গুপ্ত হামলা হইতে পারে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরে এই গুপ্ত হামলাটা কারা করতে পারে আর আমি কেন আশঙ্কা করতেছি, এই ভিডিওতে এর বিস্তারিত বলবো আপনাদের কাছে। গুপ্তদের পরিচয় নতুন করে আপনাদের কাছে দিতে হবে না, এই জন্য একটু সহজ হয়ে গেল ভিডিওটা বানাইতে। বাংলাদেশে যারা গুপ্ত আছে, সুপ্ত আছে, তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু গুপ্ত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু গুপ্ত সুপ্ত সম্পর্কে অবগত আছেন বলে আমার মনে হয়। কারণ উনি 2-3টা সমাবেশে বলছে যে তুমি কি গুপ্ত নাকি সুপ্ত। এই ব্যাপারে একটু আতঙ্কিত যতটুকু হওয়া উচিত ততটুকু হচ্ছি না। এখন বলি, দেখেন, বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর পথে এখন একমাত্র বাধা হলো তারেক রহমান। শেখ হাসিনা তো নাই, আওয়ামী লীগ নাই। তাহলে আমরা যেটা আশা করছিলাম যে এখন জামাত আর বিএনপি এরা তো 2001 থেকে 2005 সাল পর্যন্ত একসাথে সরকার গঠন করেছিল। এখন দেশটার ভিতরে হয়তো শান্তি হবে, আর কোনো ভেজাল হবে না। কারণ আমরাই তো যে বিএনপি আর জামাত, জামাত আর বিএনপি, জামাত আর বিএনপি। এই জামাতকে জিয়াউর রহমান সাহেব এই দেশে রাজনীতি করার অনুমতি দিছে। 71-এ তাদের লক্ষ 30 লক্ষ হত্যার সাথে তারা জড়িত ছিল। অর্থাৎ 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্টর সাথে তারা জড়িত ছিল। তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, তাদের অনেকের নাগরিকত্ব বাতিল ছিল। এই গোলাম আজমের নাগরিকত্ব তাও জিয়াউর রহমান ফিরিয়ে দিছিল। এবং তখন থেকেই এদেরকে লালন পালন করছে, বাংলাদেশে পুনর্বাসিত করছে, রাজনীতি করার অধিকার দিছে, 20 বছর সাথে রাখছে। তাহলে সেই দলটা এখন 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতনের পরে যখন তারা পালাই গেল, দেশত্যাগ করলো বা ফল্ট করলো, তাহলে এখন দেশে আছে কে? এখন আছে হলো বিএনপি আর জামাত, আছে বামপন্থীরা। কিন্তু বামপন্থীরা তো অত শক্তিশালী না। যেটা জেনুইন কথা সেটাই বললাম যে বামপন্থীরা অতটুকু শক্তিশালী না। আচ্ছা, জাতীয় পার্টি তারাও নিষিদ্ধ পর্যায়ে আছে। তাহলে এখন দেশে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা হবে কি হবে? কিন্তু আমরা দেখলাম কি, বাবারে বাবা, 5ই আগস্টের পরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিল জামাত। বিএনপির এদেশের 70% জনগণ বিএনপির সাথে, এবং রাজনৈতিক দলও, বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক দল আছে তার 80% হলো বিএনপির সাথে, আর প্রায় জনসমর্থনও 80% হলো বিএনপির। কিন্তু দেখা গেল শেখ হাসিনা সরকারের পতনের পরে রাষ্ট্রীয় ক্ষমতাটা জামাত দখল করে নিল। আচ্ছা, দখল করার পরে আমরা দেখলাম যে বাংলাদেশের ডাইনপন্থীদের এই উগ্র জঙ্গি মৌলবাদী গোষ্ঠী জামাতের নেতৃত্বে এরা সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের উপরে হামলা শুরু করলো একযোগে। সারা দেশে মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্ন এরা তো কিছু রাখে নাই। এবং ডক্টর ইউনূস নিজে বলল যে রিসেট ভার্সনের চাপ দিয়ে 71 ডিলিট করে দিয়েছে। আর এরা এই দক্ষিণপন্থী গোষ্ঠী এরা 72-এর সংবিধানটা ফেরত দিয়া এরা 24টাকেই ইস্টাবলিশ করতে চাইতেছে। মুক্তিযুদ্ধ শেষ। মুক্তিযুদ্ধে যে যারা নির্লজ্জভাবে পরাজিত হয়েছিল সেটার প্রতিশোধ হিসেবে
তারা ব্যবহার করতে চাইতেছে এটা। অথচ এই আন্দোলন, এই অভ্যুত্থান সারা দেশের মানুষ অংশগ্রহণ করছে। জামাতকে তো প্রকাশ্যে আমরা দেখি নাই, প্রকাশ্যে আমরা ছিলাম, কিন্তু জামাতকে প্রকাশ্য আন্দোলনে দেখি নাই। তারাই এদের ক্রেডিট পুরাটা নিয়ে তারা দেশই দখল করে নিয়েছে। দেখেন, ইউনূসের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যে নির্বাচনগুলো হয়েছে সবখানে তারা অভূতপূর্বভাবে পাশ করছে তাদের ছাত্র সংগঠন শিবির। কারণ সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের দখলে, ভিসি প্রশাসন সব তারা নিয়ে নিয়েছে। 64টা ডিসির মধ্যে 57টা ডিসি ছিল জামাত ইসলামের, সচিব থেকে শুরু করে জজ থেকে বিচারপতি থেকে সব। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ তো তারাই নিল। নেওয়ার পরে তারেক রহমানকে তারা তখনই টার্গেট করছে। উনি লন্ডনে ছিল, উনি 16 মাস শেখ হাসিনা পতনের পরে, যেহেতু বাংলাদেশের 80% জনগণ বিএনপির, বামপন্থীরা আমরা সবাই বিএনপিকে সমর্থন দিয়েছি, সেইখানে তারেক রহমান দেশে আসতে পারতেছে না। কারণ এই জামাত, যেহেতু তারেক রহমানের সাজা আছে, মামলা আছে, আর প্রশাসন সব দখল করে নিছে এই জামাত শিবির, এনসিপি জামাত, সে আসলে পরে এখন জেলে যেতে হবে, তাকে আসতে দিতেছে না। শেষে দেশবাসী যখন সবাই এবং বিএনপির সবাই যখন বলা বলি শুরু করছে যে তারেক রহমান দেশে আসে না কেন, বাধ্য হয়ে তারেক রহমান নিজেই বলছে যে দেশে যাওয়াটা তো শুধু আমার ব্যাপার না, আমি তো যেতে পারতেছি না। তো যাই হোক, ভাগ্যচক্রে বাংলাদেশের জনগণের ভাগ্য ভালো, উনি, আমরা শুনতেছি ভারতের এখানে হাত আছে, চাপে পড়িয়া, আন্তর্জাতিক চাপে পড়িয়া তারেক রহমান দেশে আসছে, কেউ ঠেকাইতে পারে নাই। এবং দেখেন, নির্বাচন করে নিরঙ্কুশ বিজয় পাইছে তারা, 2/3 পেয়ে গেছে। তারপরও জামাতকে, এই জামাত এনসিপিকে এই 77টা আসন দেওয়া হয়েছে। 2007 সালের নির্বাচনে জামায়াত আসন পাইছিল 3টা, তো এবারকার না হলে 10টাই পাইব। 77টা আসন পাই কেমনে? জামায়াতের আমি শফিকুর সাহেব যতবার দাঁড়াইছে 3বারই জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবারে সে পাস করে কেমনে? তো যাই হোক, তাও বাংলাদেশের জনগণের ভাগ্য ভালো, এই বিএনপিকেই তো 50টা আসন দিতে চাইছিল, এটা তারা প্রকাশ্যই বলছে যে বিএনপিকে 50 থেকে 60টা আসন আমরা দিব, কারণ ডিপ স্টেট সরকার তাদের হাতে। তো যাই হোক, তারপরও তারা কারসাজি করে 77 আসন তারা নিয়ে গেছে। আচ্ছা, নেই, সেই 5ই আগস্টের পরে দেখেন এদের কত বড় দুঃসাহস, এরা বলা শুরু করলো কি, লন্ডনে থেকে ভিডিও কলে দেশ পরিচালনা করা যাবে না, যদি ক্ষমতা থাকে দেশে আয়। ওই দেশের বিএনপির কোটি কোটি নেতাকর্মী সবাই আন্দোলনে অংশগ্রহণ করছে। তারেক রহমান নিজে সেখান থেকে ভিডিও কলে সব নির্দেশনা দিচ্ছে, পরিচালনা করছে। দেশে আসছিল জামাতের আমির শফিকুর রহমান, উনি রাস্তায় নামছিল, একটা লাঠি নিয়ে কোথাও দেখছেন, রাস্তায় নামতে দেখছেন? তারেক রহমান লন্ডনে থাকা আর বাংলাদেশে থাকা তো একই কথাই। আর উনি তো লন্ডনে ইচ্ছা করে নাই, কেন আসছিল এটা তো আমরা সবাই জানি। আর দেশে থাকলেও তো উনি লাঠি হাতে করে রাস্তায় নামতো না, কারণ এদেশে তার কোটি কোটি নেতাকর্মী আছে, তাদেরকে পরিচালনা করতো। দেশে থাকলেও ঘরে বসে ওখান থেকে পরিচালনা করছে, অপরাধ হয়ে গেছে। এখন বলছে তারেক রহমানের কোনো ভূমিকাই নাই, কিন্তু ওইটা বলছি না আমি। এই গুপ্ত জামাত শিবির ওই যে গালি দেওয়া শুরু করছে 5ই আগস্টের পরে, যে এক পারলে দেশে আয়, মানে একটা কথা, বোনেরা বনের সুন্দর, শিশুরা মায়ের কোলে। এইসব ড্যাংটা পোলা পান, রাস্তার লোক, টোকায়, এরা যদি এই ধরনের গালি দেয়, দেখেন ওই যে শুরু করছে 1, 2, 3, 4 তারেক রহমানের ড্যাশমার, দেখছেন টিনের চালের কাওয়া, তারেক রহমান আমার ড্যাশ ড্যাশ,
কত খারাপ ভাষায়। এই গুপ্ত জামাত শিবিররাই দেখেন কত জঘন্য ভাষা চালু করে দিছে এবারকার নারীদের মুখ দিয়া, যে নারীদের মুখ দিয়ে হাওয়া মাওয়া ছিঁড়ে ফেল, এই সেই আগরুম বাগরুম কত জঘন্য ভাষা। এই গালিগুলো ডাইরেক্ট তারেক রহমানকে দিছে, আগে যা দিছে দিছে, এটাও তাদের করা উচিত হয় নাই, কিন্তু যা দিছে দিছে। তারা তো মনে করছিল তারা যে হাইট তুলছিল তারাই ক্ষমতায় যাবে, সেই হিসেবে হয়তো তারেক রহমানকে চারিদিক থেকে আক্রমণ করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে, কিন্তু স্টিল নাও তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। আমি আমার ভিডিওতে কারো ভিডিও দেখাই না, তারপরে একটা ভিডিও আমি দেখাবো। আমি 20 থেকে 22টা ভিডিও সংগ্রহ করছি, আমি পাইছি। এই দেখেন একটা ভিডিও দেখেন আপনারা। শুয়োরের বাচ্চাকে আমরা অবশ্যই একইভাবে লন্ডনে পালিয়ে যেতে বাধ্য করব, এবং এই নব্য শুয়োরের বাচ্চাকে আমরা অবশ্যই একইভাবে লন্ডনে পালিয়ে যেতে বাধ্য করব, এবং এই নব্য শুয়োরের বাচ্চাকে আমরা অবশ্যই একইভাবে লন্ডনে পালিয়ে যেতে বাধ্য করব। এবং এরা কারা দেখছেন? এরা হলো জামাতের দাসী, বা এতদিন গুপ্ত ছিল। এই যে জামাতের এরা হলো, অনেকেই বলতেছে সুসাইড স্কোয়াডের। জামাত যে 6টা সংগঠন কি করছে, জামাত, শিবির, এনসিপি, এবি পার্টি, ছাত্র শক্তি, ইনকলাব মঞ্চ, আবার একটা করছে আজাদি মঞ্চ, এটি সব তো জামাতের। এই যে গালিটা দেখলেন, একটা দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে গালি দিতে পৃথিবীর কোনো দেশে শুনছেন? আর এটা কি সম্ভব? পৃথিবীর কোনো দেশকে এইভাবে গালি দিতে আপনি শুনেছেন? শোনেন নাই। তাহলে এখন এই একটা শুনলেন, রাশেদ প্রধান বলতেছে, তারেক রহমানের বলতেছে কুলাঙ্গারের বাচ্চা। এই মেয়েটার গালি শুনলেন। ওই দিন দেখলেন পেট্রোল পাম্পে একজন, ওই ভাষাগুলো বললে আমার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। এই মেয়েটার কথাটাই আমি বলি। এইরকম চারিদিক থেকে অসংখ্য লোক আমাদের দেশের, ভিডিওটা কেন করলাম, আমি কিন্তু বিএনপি করি না, জানেন আমি কমিউনিস্ট পার্টি করি, কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সভাপতি আমি। কিন্তু এইটা তো হলো আমাদের মান সম্মানের ব্যাপার। একটা দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে গালি দেওয়াতে আপনি পারেন না। আপনি বিরোধী দলে আছেন, হরতাল করতে পারেন, অবরোধ করতে পারেন, সমালোচনা করতে পারেন, এটি নিয়ম, এটা করবেন রাজনীতি করলে, কিন্তু এটা তো রাজনীতির ভাষা না। 5ই আগস্টের পরে জামাত শিবির যে ভাষাটা চালু করেছে, এটা তো, কিন্তু এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যে স্টিল নাও প্রধানমন্ত্রীকে এইভাবে গালাগালি করতেছে তারা। তাদের সাহস, পিছনের শক্তিটা কোথায়, কারা? হ্যাঁ বলছি, পিছনের শক্তি হলো এইটাই। এই যে রাশিদ প্রধান তারেক রহমানকে অনেকদিন ধরে এই ধরনের গালাগালাজ করে যেতেছে প্রধানমন্ত্রীকে, তার বোনকে জামাত থেকে এমপি বানানো হলো, ওই যে সংরক্ষিত কোটায় এমপি বানানো হলো। এইরকম যারা তারেক রহমানকে এইভাবে গালাগালি করতেছে, তাদেরকে তো জামাত রিওয়ার্ড দিতেছে, মানে পুরস্কার দিতেছে। তাহলে তো মানুষ উদ্বুদ্ধ হইয়া এখন সবাই গালি দিবে, সরকার যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। যে প্রধানমন্ত্রী তো ওই সলিমুদ্দি, কলিমুদ্দি, টোকাই, জারজ, উমুক তুমুক সবাই গালি দিতেছে, তাহলে আমি দিলে অসুবিধা কি? কিন্তু সবাই গালি দিব। আর যে গালি দিতেছে এভাবে, তাকে তো পুরস্কৃত করতেছে, যাতে আরও সবাই গালিগালাজ করে। খালি তো গালিগালাজ না, তারা যদি উদ্বুদ্ধ হইয়া তারেক রহমানের ওপরে একটা জঙ্গি অ্যাটাক করে, তাহলে আমি সন্দেহ প্রকাশ করতেছি যে তারেক রহমানের উপরে এই ধরনের, যেহেতু একেবারে জঘন্য ভাষায় গালি দেওয়ার পরে জামাত শিবির এটাকে উৎসাহিত করতেছে,
তাহলে এদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতেছে না, নিতে পারতেছে না। এরা আরো উৎসাহিত হয়ে এদের কি তারেক রহমানের উপরে জঙ্গি হামলা করার কোনো পরিকল্পনা আছে? জিয়াউর রহমানের মতো ইনাকে ওকে এরা হত্যা করতে চায়। কেন চাই তাও আমি বলি। বাংলাদেশে এখন এরা বাংলাদেশটাকে যে পাকিস্তান বানাইবো বা আফগানিস্তান বানাইবো, এদের বাধা দেওয়ার মতো কোনো শক্তি বাংলাদেশে তারেক রহমান ছাড়া আর কেউ নাই। এখন শেখ হাসিনা, আওয়ামী লীগ শেষ, জাতীয় পার্টি সহ 14 দল শেষ, বামপন্থীরা দুর্বল। এখন তারা তো প্রায় বানিয়ে ফেলছিল আফগানিস্তান, কিন্তু আফগানিস্তান বানানোর পথে বাধা তারেক রহমান। এই তারেক রহমানের উপরে জঙ্গি হামলা হইতে পারে এবং একে জিয়াউর রহমানের মতো এনাকে হত্যা করার মতো পরিকল্পনা কিন্তু করতে পারে। এরা বিশ্বাস নাই, এরা হলো বিশ্বাসঘাতক। এই কারণে আমি ভিডিওটা করলাম। আশা করি গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ভিডিওটা তারেক রহমান পর্যন্ত পৌঁছবে এবং দেশবাসী সবাই সতর্ক থাকবেন। এই যুদ্ধ অপরাধী, এই জঙ্গি যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকবেন, যাতে তারা দেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর জন্য আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে তারা কোনো বিপদে ফেলতে না পারে, বা তারেক রহমানের উপরে যাতে কোনো আক্রমণ হামলা চালাতে না পারে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ।